But he did not draw old Woodfield's attention to the photograph over the table. মিস্টার উডিফিল্ডকে তার যে সমস্ত অফিসের আসবাবপত্র যেগুলোকে সে পুনর্নির্মিত বা রেনোভেট করেছে সেগুলিকে উচ্ছ্বাসের সঙ্গে গর্বের সঙ্গে দেখাচ্ছে। এরকম দেখাতে দেখাতে দেখো এখানে সেন্টেন্সটা শুরু হচ্ছে বাট, কিন্তু তার মানে একটা বিপরীত ধর্মী একটা জিনিস। টেবিলের উপরে যে একটা ফটোগ্রাফ রাখা আছে, হি ডিড নট ড্র ওল্ড উডিফিল্ডস অ্যাটেনশন, সেইটার দিকে উডিফিল্ডের দৃষ্টি আকর্ষণ করলেন না। তার মানে বোঝা যাচ্ছে উনি ইচ্ছা করেই এই ফটোগ্রাফটা যেটা টেবিলের উপর রাখা আছে সেটাকে এড়িয়ে গেলেন। ফটোগ্রাফটা হচ্ছে অফ আ গ্রেভ লুকিং বয় ইন ইউনিফর্ম। তাহলে ফটোগ্রাফটার মধ্যে একটা ছেলের ছবি আছে, সে ইউনিফর্ম পরে আছে। না, এখানে আছে গ্রেভ লুকিং। তাহলে গ্রেভ লুকিং মানে মুখের অভিব্যক্তি ওই ছেলেটির হচ্ছে খুব গম্ভীর। আর একটা হতে পারে, যদি গ্রেভটার আমরা সরাসরি মানে নিয়ে, তাহলে গ্রেভ মানে হচ্ছে কবর। তাহলে এখান থেকে একটা পূর্বাভাস আমরা পাচ্ছি যে ছেলেটি হয়তো আক্ষরিক অর্থে বা লিটারেলি কবরের মধ্যে রয়েছে, বা ছেলেটি হয়তো মারা গেছে। না, ছেলেটা কি পরে আছে? বয় ইন ইউনিফর্ম, ইউনিফর্ম পরে আছে। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি সে একজন সৈনিক ছিল যে ওয়ার্ল্ড ওয়ার 1-এ মারা গেছে, এবং সেই ছেলেটির ছবিটি নিশ্চিতভাবে এই যে বস তার ছেলে। স্ট্যান্ডিং ইন ওয়ান অফ দোজ স্পেকট্রাল ফটোগ্রাফার্স পার্কস। না, সেই ছেলেটা সেরকম ইউনিফর্ম পরে কোথায় দাঁড়িয়েছে? ফটোগ্রাফার্স পার্ক। ফটোগ্রাফার্স পার্ক মানে স্টুডিওর পিছনে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড দেওয়া থাকতো, এবং সেই ব্যাকগ্রাউন্ডের সামনে লোকজনকে দাঁড় করিয়ে ছবি তোলা হতো। তো এই ধরনের ব্যাকগ্রাউন্ডকে বলা হতো ফটোগ্রাফার্স পার্ক। তো এই ছেলেটির ছবিটা বোঝা যাচ্ছে একটা স্টুডিওতে তোলা হয়েছে, এবং সেও এরকম ওয়ান অফ দ্য ফটোগ্রাফার পার্কের সামনেই দাঁড়িয়েছে। বাট সেই ফটোগ্রাফার পার্কটা কীরকম? স্পেকট্রাল। না, এটাও একটা অদ্ভুত চয়েস অফ ওয়ার্ড। স্পেকট্রাল মানে হচ্ছে ভৌতিক, অবাস্তব। তাহলে বলছে যে সেই যে ব্যাকগ্রাউন্ডটা সেটা অনেকটা ভৌতিক বা অবাস্তব ব্যাকগ্রাউন্ডের মতো লাগছে, মানে সেটা দেখেই মনে হচ্ছে সেটা আনরিয়েল, সেটা সত্যি নয়, সেটা ফেক। উইথ ফটোগ্রাফার্স স্টর্ম ক্লাউডস বিহাইন্ড হিম। আবার একটা খুব সাটল হিন্ট ক্যাথরিন ম্যানসফিল্ড আমাদেরকে দিচ্ছেন। তাহলে উনি কি বললেন? পিছনে ব্যাকগ্রাউন্ডটা স্পেকট্রাল আর স্টর্ম ক্লাউডস। একটা প্রাকৃতিক দৃশ্য যদি হয় তাহলে ওই পিছনের দিকে এরকম থাকতো যে সুন্দর একটা হয়তো খোলা মাঠ, আর সেখানে আকাশে মেঘ আছে, এরকম ব্যাকগ্রাউন্ড আগে স্টুডিওতে দেখা যেত। কিন্তু এইখানে মেঘটাকে বলা হচ্ছে স্টর্ম ক্লাউডস। তো বলছে এরকম পিছনে স্টর্ম ক্লাউডস দেখা যাচ্ছে, তার সামনে সেই ছেলেটি ইউনিফর্ম পরে দাঁড়িয়ে ছবিটা তুলছে। তাহলে এখানে স্টর্ম ক্লাউডস থেকে আমরা একটা হিন্ট পেতে পারি যে ঝড়ের মেঘ আক্ষরিক অর্থে। তাহলে ঝড়ের মেঘের সঙ্গে আমরা কাকে তুলনা করি? ধ্বংস, ট্র্যাজেডি, মৃত্যু, এরই পূর্বাভাস দেয়। ছেলেটা দাঁড়িয়ে আছে একটা ঝড়ের মেঘের সামনে, তার মানে ছেলেটা নিজের অজান্তেই মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে এই ছবিটা তুলছে। তার মানে এই ছবিটা তোলার খুব কিছুদিনের মধ্যেই সেই ছেলেটি কিন্তু মারা যাবে। তাহলে এটারও একটা আভাস কিন্তু সেই ফটোগ্রাফটা থেকে আমরা পাচ্ছি। ইট ওয়াজ নট নিউ, ইট হ্যাড বিন দেয়ার ফর ওভার 6 years। ওই যে ফটোগ্রাফ, সেই ফটোগ্রাফটা বলছে নতুন নয়, সেটা ওখানে 6 বছর ধরে আছে। তাহলে ম্যানসফিল্ড সে তো তার অফিসটাকে রেনোভেট করেছে, রেনোভেট করে সব কিছুই আমরা দেখলাম তার ঝাঁ চকচকে, কিন্তু সেই ঝাঁ চকচকে আসবাবপত্রের মাঝখানে একটা গ্রেভ লুকিং 6 বছরের পুরনো ফটোগ্রাফ কি করছে? এখান থেকে তাহলে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল যে ফটোগ্রাফে যে আছে সে হচ্ছে ওই বসের ছেলে, যে 6 বছর আগে মারা গেছে। যদি মারা না যেত তাহলে রিসেন্ট একটা ফটোগ্রাফ থাকতো। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে সেই ফটোগ্রাফটা একটা নীরব স্মৃতিস্তম্ভ হয়ে এই বসের অফিসে রয়ে গেছে। ছেলের মৃত্যু, সেই ঘটনাটা না সে সেই ঘটনাটার ব্যাপারে বলতে পারে, না সেটাকে সে ভুলতে পারে। তাহলে যেহেতু সে বলতে পারে না, সেই জন্য সবাইকে যখন আসবাবপত্র দেখায় তখন সেটাকে সে অ্যাভয়েড করে যায়। আর যেহেতু সেই ঘটনাটা বা সেই ঘটনার সঙ্গে জড়িত দুঃখকে সে ভুলতে পারে না, সেই জন্য সে ফটোগ্রাফটাকেও সে সরাতে পারেনি। তাহলে এখান থেকে কী বুঝতে পারলাম? যে বস তার যে যন্ত্রণা সেটাকে রিপ্রেস বা দমন করার চেষ্টা করছে, এবং সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য কি করছে? সে নিজেকে কার্যকলাপের মধ্যে ব্যস্ত রেখেছে, এবং সে নিজেকে এই অফিসের আসবাবপত্রের মধ্যে ডুবিয়ে রাখার চেষ্টা করছে। There was something I wanted to tell you, said
Woodfield, and his eyes grew dim, remembering. তবে উডিফিল্ড বলল কি, খুব ইম্পর্ট্যান্ট একটা কথা যেটা আমি তোমাকে বলতে চাইছিলাম, জিনিসটা যে বলতে এসেছিল সেটা মনে করার জন্য এইবারে ক্যাথরিন ম্যানসফিল্ড তার মুখের অভিব্যক্তিটা দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করছে। যে তার চোখগুলো কী হলো, সে চোখ পিটপিট করে, গ্রিউ ডিপ মানে চোখ পিটপিট করা, এটা বলল যে আমি কিছু একটা বলতে চাইছিলাম। নাও হোয়াট ওয়াজ ইট? আই হ্যাড ইট ইন মাই মাইন্ড ওয়েন আই স্টার্টেড আউট দিস মর্নিং। তারপরে আবার বলছে কী ছিল ব্যাপারটা, আমি যখন সকালবেলায় আজকে বেরোলাম তখন ব্যাপারটা আমার মাথায় ছিল, কিন্তু এই মুহূর্তে আমি মনে করতে পারছি না। His hands began to tremble and patches of red showed above his beard. যে সে খুব ইম্পর্ট্যান্ট একটা কথা যেটা তার আজকে সকালেই মনে ছিল সেটা এখন বলতে পারছে না, সেই জন্য তার একটু এম্বারেসমেন্ট হচ্ছে বা লজ্জা একটু হচ্ছে, এবং সেই লজ্জার শারীরিক লক্ষণ হচ্ছে তার দাড়ির উপরে লাল লাল প্যাচেস। এবং তার এই স্মৃতিভ্রমের কারণ কি, তার রিসেন্ট যে স্ট্রোক, সেই স্ট্রোক হওয়ার জন্যে কিন্তু সে আর জিনিসপত্র ঠিকঠাক মনে রাখতে পারে না, এবং সেই জন্য তার একটা লজ্জা হচ্ছে, এবং সেই লজ্জারই একটা রিফ্লেকশন আমরা তার মুখের উপরে দেখতে পেলাম। আর হিজ হ্যান্ডস বিগ্যান টু ট্রেম্বল, তার হাতগুলো কেন কাঁপতে শুরু করেছে, এটার কারণ হচ্ছে বয়স, দুর্বলতা অবশ্যই, এবং তার মনের ওপরে যেহেতু মানসিক জোর পড়ছে এবং সে একটু নার্ভাস হয়ে গেছে। তো এই সব জিনিস হওয়ার কারণে, স্ট্রেসের কারণে বলা যেতে পারে, তার হাতগুলো কাঁপছে, আর তার লজ্জার কারণে গালগুলো লাল হয়ে গেছে। পুয়ার ওল্ড চ্যাপ, হি ইজ অন হিজ লাস্ট পিন্স, থট দি বস। না, বস যখন দেখছে যে মিস্টার উডিফিল্ড সে একটা ঘটনা মনে করতে গিয়ে স্ট্রাগল করছে, হাত পা কাঁপছে এবং মুখ লাল হয়ে যাচ্ছে, তখন সে বলল কি, বেচারা উডিফিল্ড। অন হিজ লাস্ট বেঞ্চ মানে এটা একটা আঞ্চলিক অভিব্যক্তি বলতে পারো বা ফ্রেজ বলতে পারো, যেটার মানে হচ্ছে সে মৃত্যুর দোরগোড়ায় চলে এসছে। তারপর সে বলছে, অ্যান্ড ফিলিং কাইন্ডলি হি উইঙ্কলড অ্যাট দ্য ওল্ড ম্যান অ্যান্ড সেড জোকিংলি। তারপরে ফিলিং কাইন্ডলি মানে মনে হচ্ছে যে একটু সদয় হয়ে, উইঙ্কড অ্যাট দি ওল্ড ম্যান, ওল্ড ম্যানের দিকে তাকিয়ে চোখ টিপে এবং জোকিংলি এবং মজার স্বরে বলল, আই টেল ইউ হোয়াট, I have got a little drop of something here that will do you good before you go out into the cold again. মিস্টার উডিফিল্ডের যে অ্যাকচুয়াল স্ট্রাগল সেটাতে এনগেজ না হয়ে তাকে ডিস্ট্র্যাক্ট বা বিভ্রান্ত করার চেষ্টা করলো। সে বলল, ঠিক আছে, যা বলতে চাইছিলে সেসব বাদ দাও। উনি হয়তো আন্দাজ করেছিলেন যে তার ছেলের ব্যাপারেই কোনো কথা হয়তো মিস্টার উডিফিল্ড বলবে, সেই জন্য ওনাকে বিভ্রান্ত করার জন্য উনি বললেন, আমি তোমাকে একটা কথা বলছি, আই হ্যাভ গট এ লিটল ড্রপ অফ সামথিং, আমার কাছে এমন একটা জিনিস আছে, দ্যাট উইল ডু ইউ গুড, যেটা তোমার স্বাস্থ্যের জন্য খুবই ভালো, বিফোর ইউ গো আউট ইন টু দ্য কোল্ড আগেন, তুমি ঠান্ডায় যাওয়ার আগে, মানে বাইরের কথা বলা হচ্ছে, বা এই অফিস ছেড়ে যাওয়ার আগে তোমাকে আমি সেটা দেব, তুমি সেটা পান করলে এই অফিস থেকে বেরিয়ে যে কোল্ড সেটাকে তুমি খুব ভালোভাবে মোকাবেলা করতে পারবে। ইটস বিউটিফুল স্টাফ, ইট উডন্ট হার্ট আ চাইল্ড। এটা হচ্ছে একটা ওভার স্টেটমেন্ট, মানে সে বলছে এই জিনিসটা আমার কাছে যেটা আছে সেটা দারুণ, সেটা পান করলে একটা শিশুরও কোনো ক্ষতি হবে না। মানে সে বলতে চাইছে আমি তোমাকে যে ওয়াইনটা দেব সেটা স্ট্রং নয়, সেটা পান করলে তোমার কিচ্ছু হবে না। মানে এখান থেকে সে মিস্টার উডিফিল্ডকে আশ্বস্ত করছে যে তুমি যদি এই ওয়াইনটা পান করো তাহলে তোমার কোনো ক্ষতি হবে না। হি টুক আ কি অফ হিজ ওয়াচ চেন, তার ওয়াচের সঙ্গে একটা চেন ছিল, সেটার সঙ্গে একটা চাবি ছিল, সেই চাবিটা সে বের করলো। আনলকড আ কাপবোর্ড বিলো হিজ ডেস্ক, তার ডেস্কের নিচে একটা কাপবোর্ড মানে ছোট্ট আলমারির মতো ছিল, সেটাকে সে খুললো। অ্যান্ড ড্রিউ ফোর্থ, বের করে আনলো, আ ডার্ক স্কোয়াট বটল, মানে একটা গভীর মানে কালো রঙের, স্কোয়াট মানে ওয়াইনের একটা বটল বের করে আনলো। তাহলে দেখো এইখানেও বস সুযোগ পেয়ে এই ঘড়ির চেন থেকে একটা চাবি বের করা, চাবি দিয়ে আলমারি খোলা, আলমারি খুলে সেখান থেকে একটা ওয়াইনের বোতল বের করে আনা, এই সবই কিন্তু বসের নিয়ন্ত্রণ এবং তার সম্পত্তির প্রতি যে গর্ব সেটারই প্রতিফলন দিচ্ছে। এটা মনে হচ্ছে হি ইজ লাইক এ ম্যাজিশিয়ান, সে একটা ম্যাজিশিয়ানের মতন একটা দারুণ জিনিস আলমারি থেকে বের করে এনেছে যেটা সব সমস্যার সমাধান করে দেবে। এবং বের করে এনে সে কী বলো, দ্যাটস দি মেডিসিন সেরি, দেখো সে বললো কি এটাই হচ্ছে আসল ওষুধ। তাহলে এখান থেকে কিন্তু আর একটা জিনিস প্রকাশ পায় যে হয়তো বস নিজেও বা এই ওয়াইনকে ওষুধের মতন ব্যবহার করে, এবং যখনই সে ইমোশনালি ডিস্টার্বড হয়ে যায় তখন সেই ইমোশনটাকে
চাপা দেওয়ার জন্য বা সেই আবেগটাকে চাপা দেওয়ার জন্য বা মসৃণ করার জন্য সে এই ওয়াইনেরই সাহায্য নেয় এবং এটাকে সে ওষুধের মতো ব্যবহার করে। এই জিনিসটা কিন্তু এখান থেকে প্রকাশ পাচ্ছে। অ্যান্ড দ্য ম্যান ফ্রম হুম আই গট ইট told me on the strict QT it came from the cellars at Windsor Castle. আমরা দেখেছি আগেই যে ইনি যখনই সুযোগ পান তখন ওনার যে মেটেরিয়াল অবজেক্টস সেইগুলোর ব্যাপারে প্রদর্শন করতে বা বাড়িয়ে চাড়িয়ে বলতে পিছপা হন না। এখানেও সেটা বললেন। উনি বললেন এই যে ওয়াইন বটলটা তুমি দেখছো এটা কিন্তু কোনো সাধারণ ওয়াইন বটল নয়। যার কাছ থেকে আমি এটা পেয়েছি সে আমাকে বলেছে অন স্ট্রিক্ট কিউটি, এবং সে বলেছে আমি যেন এটা গোপন রাখি, যে এটা উইন্ডসর ক্যাসেলের সেলার মানে ভাড়ার ঘর, মানে ওয়াইনের ভাড়ার ঘর বা মজুত করার একটা জায়গা, সেটাকে বলে সেলার। এখান থেকে উইন্ডসর ক্যাসেল মানে রাজ পরিবার। তার মানে উনি এখান থেকে গর্বের সঙ্গে বলতে চাইছেন যে দেখো আমার পরিচয় কিন্তু রাজ পরিবারের সাথেও আছে, এবং সেই রাজ পরিবারের যে সেলার মানে এই যে ওয়াইন তুমি পান করবে এই ওয়াইনই রাজ পরিবারের লোকজনও পান করে। ওল্ড উডিফিল্ডস মাউথ ফেল ওপেন অ্যাট দ্য সাইট। উডিফিল্ড যখন সেই বটলটাকে দেখলো তার মুখ হাঁ হয়ে গেল সেই দৃশ্যটা দেখে। মানে সেই আমরা আগে যেটা বলছিলাম যে অ্যাজ এফ বস, সে একটা ম্যাজিশিয়ান, সে ম্যাজিক দেখাচ্ছে এবং সেই ম্যাজিকটা দেখে ওল্ড উডিফিল্ড সে শিশু সুলভ বিস্ময়ের সঙ্গে মুখ হাঁ করে বসে আছে। He couldn't have looked more surprised if the boss had produced a rabbit. সে বলছে কি বস যদি একটা র্যাবিট বের করতো তাহলে হয়তো সে এর থেকে বেশি অবাক হতো না। তাহলে এখান থেকে দু তিনটে জিনিস ইঙ্গিত করছে যে বস সে যে কোনো জিনিস খুব নাটকীয়তার সঙ্গে করতে পারে এবং তার এটা একটা বিশেষ প্রতিভা। ইটস হুইস্কি এন্ড ইট, হি পাইট ফিবলি মানে আবার জানি সেই চিঁচি করে বলে উঠলো এটা হুইস্কি তাই না। এখানে একটা কথা আছে দেখো এইন্ট ইট, তার মানে ইজেন্ট ইট না বলে সে বলছে এইন্ট ইট। এইন্ট ইট এই কথাটা কারা ইউজ করতো, যারা লোয়ার ক্লাস থেকে বিলং করতো তাদের কথাবার্তার মধ্যে এই এইন্ট কথাটা ব্যবহার করার প্রচলন ছিল। তাহলে দুজনের মধ্যে যে স্টেটাস মানে ক্লাস স্টেটাসের পার্থক্য আছে সেটা কিন্তু এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে। বস হচ্ছে একটা হায়ার ক্লাস থেকে বা আপার মিডল ক্লাস থেকে বিলং করে, আর এই যে মিস্টার উডিফিল্ড সে লোয়ার ক্লাস থেকে বিলং করে, সেটা তার স্পিচ থেকে কিন্তু বোঝা যাচ্ছে। দ্য বস টার্ন দ্য বটল অ্যান্ড লাভিংলি শোড হিম দ্য লেবেল, হুইস্কি ইট ওয়াজ। বস এই কথাটা শুনে খুব আনন্দ পায় এবং সে তখন খুব ভালোবাসার সঙ্গে বোতলটাকে একবার ঘুরিয়ে লেবেলটা দেখিয়ে দেয়। ডু ইউ নো, স্যাড হি, peering up at the boss wonderingly. They won't let me touch it at home. তারপরে ওল্ড উডিফিল্ড বলল, পিয়ারিং আপ মানে বসের দিকে অবাক বিস্ময়ে তাকিয়ে, কি তুমি যে হুইস্কিটা আমাকে দিচ্ছ আমি বাড়িতে গেলে তারা আমাকে এটা স্পর্শও করতে দেয় না। এখানে দে মানে ওয়াইফ আর গার্লসদের কথা বলা হচ্ছে। আর ওন্ট লেট মি টাচ ইট এখান থেকে তার স্ত্রী কন্যারা তাকে যে শিশুর মতন ট্রিট করে এবং তার স্বাধীনতাকে তারা সীমাবদ্ধ করে রেখেছে, এবং তার জন্য মিস্টার উডিফিল্ড শুধুমাত্র হতাশ নয়, সে কিছুটা বিরক্ত। সেই বিরক্তি এবং হতাশা এই দুটো জিনিস কিন্তু এই লাইন থেকে প্রকাশ পাচ্ছে। অ্যান্ড হি লুকড অ্যাজ দো হি ওয়াজ গোয়িং টু ক্রাই, এবং তাকে দেখে মনে হচ্ছিল মানে সে এই ব্যাপারটাতে এতটা প্রভাবিত হয়ে পড়েছে যে তাকে মনে হচ্ছিল সে এখনই কেঁদে ফেলবে। তাকে হুইস্কিটা অফার করা হয়েছে তার জন্য সে কেঁদে ফেলবে না, যে সে এতদিন হুইস্কি খেতে পায়নি সেটা নয়। সেই হুইস্কিটা দেখে তার মনে পড়ে গেল যে সে তার স্বাধীনতা, সে তার মর্যাদা বা তার যে পুরুষালী একটা পরিচয় ছিল সেটা সে হারিয়েছে, এবং সেটা যখন আবার তার মনে পড়ে গেল তখন তার মনটা কেঁদে উঠল এবং তাকে দেখে মনে হচ্ছিল যে সে কেঁদে ফেলবে। দ্যাটস ওয়্যার উই নো আ বিট মোর দ্যান দ্য লেডিজ, ক্রাইড দ্য বস। না, বস তখন খুব উৎসাহের সঙ্গে চিৎকার করে বলল কি আসলে এই জায়গাটাতেই আমরা মহিলাদের থেকে বেশি জানি। কোন জায়গাটায়? এই হুইস্কির ব্যাপারে। তাহলে সে বলতে চাইছে যে হুইস্কির মূল্যটা বা ভালো হুইস্কির মূল্য সেটা পুরুষরা মহিলাদের থেকে বেশি ভালো বোঝে বা পুরুষরা মহিলাদের থেকে বেশি সম্মান দিতে জানে। Swooping across the two tumblers that stood on the table with the water bottle. সুপিং মানে কি? এক প্রকার ঝাঁপিয়ে, মানে এখান থেকেই সেই বসে তার প্রাণশক্তি এবং তার আত্মবিশ্বাস এবং তার নাটকীয় ভঙ্গি এটার প্রকাশ পাচ্ছে। এখানে কিন্তু ক্যাথরিন ম্যানসফিল্ড টুক না ইউজ করে সুপিং অ্যাক্রস ইউজ করেছেন। এটা কি বসের ভাইটালিটিটা আবার আমাদের মনে করিয়ে দেওয়ার জন্য। যাই হোক, সে ঝাঁপিয়ে পড়ে দুটো
সুরা পান করা গ্লাস যেগুলো টেবিলের ওপরেই রাখা ছিল সেগুলোকে নিয়ে নিল, আর একটা ওয়াটার বোতল। সুরা পান করা, সেই সুরা পান করার জন্য কি কি লাগবে সে সবই আগে থেকেই টেবিলের মধ্যে রাখা ছিল। তো এটা থেকে বোঝা যাচ্ছে যে এই ব্যাপারটা মানে এই সুরা পান করাটা বা ওয়াইন পান করাটা বসের কাছে একটা নিত্য নৈমিত্তিক ঘটনা, মানে সে প্রায়ই সুরা পান করে। অ্যান্ড পোরিং আ জেনারেস ফিঙ্গার ইন্টু ইচ। পোরিং মানে ঢালা, জেনারেস ফিঙ্গার মানে হচ্ছে তখনকার যুগে বা এখনও অনেকেই যে কে কতটা সুরা পান করবে সেটা হিসাব করা হয় একটা আঙ্গুল দিয়ে, মানে একটা আঙ্গুলের ডেপথ, লেন্থ নয় কিন্তু ডেপথ যতটা ততটা গ্লাসে সুরা ঢালা। তো কেউ 1 আঙ্গুল চায়, কেউ 2 আঙ্গুল চায়, এইভাবেই কিন্তু যারা সুরা পান করে বা ওয়াইন পান করে তারা সুরাটাকে এইভাবে পরিমাপ করে। তো সেই জন্য বলছে সে জেনারেসলি 1 আঙ্গুল ডেপথের সমান করে 2টো গ্লাসেই ওয়াইনটা ঢাললো। জেনারেস মানে কি, সে এখান থেকে বোঝাতে চাইছে যে সে অত ভাবনা চিন্তা না করে বেশ অনেকটা অ্যামাউন্ট, মানে 1 আঙ্গুল সমান মানে অনেকটাই, সে অনেকটা ওয়াইন সে ওই গ্লাসের মধ্যে ঢাললো। ড্রিঙ্ক ইট ডাউন, ইট উইল ডু ইউ গুড। আবার কি বললো, ড্রিঙ্ক ইট ডাউন। ড্রিঙ্ক ইট ডাউন মানে হচ্ছে যে চুমুক দিয়ে পান করো না, একবারে পুরোটা পান করে না, তাহলে এতে কি হবে, ইট উইল ডু ইউ গুড, এতে তোমার উপকার হবে। অ্যান্ড ডোন্ট পুট এনি ওয়াটার উইথ ইট, ইটস স্যাক্রিলেজ টু ট্যাম্পার উইথ স্টাফ লাইক দিস। আমরা আগে দেখেছি উনি যে সমস্ত ম্যাটেরিয়ালিস্টিক জিনিস কিনেছেন এই অফিসের জন্য সেইগুলোর সঙ্গে উনি ডিপলি অ্যাটাচড এবং সেইগুলোর জন্য ওনার অনেক গর্ব আছে। ওয়ান অফ দ্য থিং এই ওয়াইনটাও, এবং সে বলছে যে এটা এত ভালো জিনিস যে এটার সঙ্গে জল মিশিও না। স্যাক্রিলেজ মানে হচ্ছে কোনো কিছুকে অপবিত্র করে দেওয়া। সরি, এর আগে অনেকবার ওয়াইন বলে ফেললাম। হুইস্কি, এই যে হুইস্কি, সেই হুইস্কিটা হচ্ছে একটা পবিত্র জিনিস, আর এতে তুমি যদি জল মেশাও, ট্যাম্পার মানে এটার সঙ্গে যদি তুমি কাটাছেঁড়া করো বা এটার মধ্যে কিছু যদি মিক্স করো, এই হুইস্কিটা পবিত্রতাটা নষ্ট হবে। হি টস অফ হিজ, পুলড আউট হিজ হ্যান্ডকারচিফ, হেস্টিলি ওয়াইপড হিজ মুস্টাচেস। তারপর দেখো সে কিন্তু একবারই পুরোটা টসড অফ, টসটা মানে কি ছুঁড়ে দেওয়া, তার মানে সে বোঝা যাচ্ছে এক ঢকেই সে পুরোটা পান করে নিল। পুলড আউট হিজ হ্যান্ডকারচিফ, তারপরে খুব দ্রুততার সঙ্গে তার রুমালটা বের করলো, আর হেস্টলি মানে খুব দ্রুততার সঙ্গে সে তার মুস্ট্যাচটা মুছে নিল। অ্যান্ড ককড অ্যান আই অ্যাট ওল্ড উডিফিল্ড হু ওয়াজ রোলিং হিজ ইন হিজ চ্যাপস। নাও এইবারে তার নিজেরটা ঢক করে পান করে নিয়ে সে ককড অ্যান আই মানে তির্যক চোখ দিয়ে মিস্টার উডিফিল্ডকে এবারে দেখছে, এবং মনে হচ্ছে সেই উডিফিল্ড যে বসের মতন করতে পারছে না, সে এত প্রাণবন্ত নয়, সে এখন দুর্বল, সে এখন অসহায়, এবং তার এই অসহায়ভাবে আস্তে আস্তে সেই হুইস্কি পান করাটাকে সে তির্যক চোখে দেখছে এবং মনে হচ্ছে যে সে এটাকে বেশ এনজয়ই করছে। দেখো, হু ওয়াজ রোলিং, এ কিন্তু ড্র্যাঙ্ক ইট ডাউন না, রোলিং মানে কি ও মুখের মধ্যে রেখে সেই হুইস্কিটাকে একটু এদিক ওদিক নাড়াচাড়া করছে। আর এখানে চ্যাপস মানে কি চোয়াল। দ্য ওল্ড ম্যান সোয়ালোড, was silent a moment and then said faintly, "It's nutty." ওল্ড ম্যান মানে বৃদ্ধ ব্যক্তিরা, সোয়ালোড মানে কিছুক্ষণ গালের মধ্যে রেখে সে হুইস্কি পান করে নিলেন, অ্যান্ড ওয়াজ সাইলেন্ট আ মোমেন্ট, এবং কিছুক্ষণের জন্য নিস্তব্ধ রইলেন, কিছু বললেন না। এখান থেকে কিন্তু ক্যাথরিন ম্যানসফিল্ড আমাদেরকে বলতে চাইছেন যে এর পরে কিছু একটা শিফট হতে চলেছে, এবং সেই শিফটের আগেই এটা হচ্ছে এক মুহূর্তের একটা নিস্তব্ধতা। অ্যান্ড দেন সেড ফেন্টলি, তারপরে খুব দুর্বলভাবে বললেন কি ইটস নাথি, নাথি মানে এর স্বাদটা অনেকটা বাদামের মতো। বাট ইট ওয়ার্মড হিম, ইট ক্রেপ্ট ইনটু হিজ চিল ওল্ড ব্রেইন, হি রিমেম্বার্ড। কিন্তু এই হুইস্কি পান করার ফলে তার মধ্যে কী হলো, তার মধ্যে একটু উষ্ণতা হলো, তাকে একটু উষ্ণ করে তুললো, এটা হয়। এবং এই হুইস্কির কারণে তার শারীরিক উষ্ণতা আসার সঙ্গে সঙ্গে তার মানসিক উষ্ণতা বা মানসিক উদ্দীপনাও ফিরে এলো, মানে সে যেটা ভুলে গিয়েছিল, যেটা বলার চেষ্টা করছিল, সেটা তার মনে চলে এলো। ক্রেপ্ট ইনটু হিজ চিল্ড ওল্ড ব্রেইন, তাহলে তার ব্রেন যেটা, সেটাকে কী বলা হচ্ছে, সেটা হচ্ছে এক প্রকার ঠান্ডা, মানে প্রায় নিষ্ক্রিয় হয়ে গেছে, মানে এই স্ট্রোকের কারণে তার ব্রেন যে ভালোভাবে আর কাজ করছে না এবং সেটা প্রায় মৃত হয়ে গেছে, সেটা কিন্তু চিল ওল্ড ব্রেন এটা থেকে প্রকাশ পাচ্ছে। এবং সেই জন্যই দেখো তার পুরনো যে সমস্ত স্মৃতিগুলো, সেইগুলো কিন্তু তার মনে ক্রেপ্ট মানে আসলে বুকে
ভর করে আস্তে আস্তে হাঁটা, সেটাকে বলে এক ট্র্যাপ। তার মানে তার মনে স্মৃতিগুলো ঠিক এইভাবেই আস্তে আস্তে আসে। তারপরে সে বললো, দ্যাট ওয়াজ ইট, হি সেড, হিভিং হিমসেলফ আউট অফ হিজ চেয়ার। বলে কি হ্যাঁ, এবারে মনে পড়েছে। হিভিং হিমসেলফ মানে নিজেকে টেনে চেয়ারের উপরে তুললো, মানে সে বোঝাচ্ছে তার দুর্বলতা প্রকাশ পাচ্ছে। সে কোনোভাবে খুব চেষ্টা চরিত্র করে আবার সোজা হয়ে চেয়ারের মধ্যে বসলো। তারপরে বললো, আই থট ইউ উড লাইক টু নো দ্য গার্লস ওয়ার ইন বেলজিয়াম লাস্ট উইক হ্যাভিং এ লুক অ্যাট পুয়ার রেজিস গ্রেভ অ্যান্ড দে হ্যাপেন টু কাম অ্যাক্রস ইয়োর বয়েজ। এখান থেকে প্রথম সরাসরি আমরা দেখতে পাচ্ছি ওই পোর্ট্রেটের যে ছবি, ইউনিফর্ম পরা, সেটা হচ্ছে এই বসের ছেলে, এবং সেই বসের ছেলে মারা গেছে। বলছে আই থট ইউ উড লাইক টু নো। তখন সে বললো কি, আমার মনে হলো যে তোমাকে এটা বললে তোমার ভালো লাগবে, সেই জন্য আমি বলছি। দি গার্লস, বলছে তারা বেলজিয়ামে গিয়েছিল গত সপ্তাহে। কি দেখতে? হ্যাভিং এ লুক অ্যাট পুয়ার রেজিস গ্রেভ। রেজি হচ্ছে মিস্টার উডিফিল্ডের ছেলে। বলছে তার কবর দেখতে গিয়েছিল। রেজিকে পোর বলছে বিকজ সেও মারা গেছে। অ্যান্ড দে হ্যাপেন টু কাম অ্যাক্রস ইয়োর বয়েজ, এবং তারা ঘটনাচক্রে তোমার ছেলেকে যেখানে কবর দেওয়া হয়েছিল সেই কবরটাও দেখতে পেয়েছে। প্রথম কথা যে এই দুটো বৃদ্ধ লোক, তারা দুজনাই কিন্তু তাদের যুবক ছেলেদেরকে ওয়ার্ল্ড ওয়ার 1-এর যুদ্ধে হারিয়েছে। এবং এই যে সে কথাটা বললো, আই থট ইউ উড লাইক টু নো, এখান থেকে বোঝা যাচ্ছে যে বসের প্রতি, বস যে তার ছেলেকে হারিয়েছে যুদ্ধে, সেটার প্রতি তার সহানুভূতি আছে, এবং সেও তার নিজের ছেলেকে হারিয়েছে। তাহলে দুজনারই একটা গ্রিফ বা শোক আছে, এবং সেই শোকটাকে সে বসের সঙ্গে ভাগ করে নিতে চাইছে। না, এখানের কথা হয়েছে না, দ্য গার্লস ওয়ার ইন বেলজিয়াম লাস্ট উইক। এখানে একটা ছোট্ট কথা বলে নিই যে ওয়ার্ল্ড ওয়ার 1-এর পরে ব্যাটেলফিল্ড ট্যুরিজম বা গ্রেভ ট্যুরিজম, এই জিনিসটা খুবই বাড়বাড়ন্ত পায়। এটার মানে হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়ার 1-এ যেখানে যেখানে যুদ্ধ হয়েছিল, সেইখানে যে সমস্ত সৈনিকরা মারা গেছিল, তাদের সংখ্যা এত বেশি ছিল যে তাদেরকে আর তাদের জন্মস্থানে বা তাদের বাড়িতে ফেরত পাঠানো সম্ভব হয়নি। সেই দেশেই তাদেরকে কবর দেওয়া হয়েছিল। এবং ওয়ার্ল্ড ওয়ার 1-এর পরে তাদের প্রতি সম্মান জানানোর জন্য তাদের পরিবার থেকে লোকজন সেই কান্ট্রিতে যেয়ে সেই কবরগুলোকে ভিজিট করতে যেত, এবং সেই থেকে একটা খুব বিশাল ট্যুরিজমের সৃষ্টি হয়েছিল, যেটাকে বলা হতো গ্রেভ ট্যুরিজম বা ব্যাটেলফিল্ড ট্যুরিজম, বা অনেকে ডার্ক ট্যুরিজমও বলতো। তো সেই রকমই একটা ট্যুরিজমে বলা যেতে পারে এই মেয়েগুলো গিয়েছিল। কোথায়? বেলজিয়াম। কারণ বেলজিয়াম ওয়ার্ল্ড ওয়ার 1-এর ওয়ান অফ দ্য হটস্পট ছিল, সেখানে ভীষণ যুদ্ধ হয়েছিল এবং সেখানে অনেক সোলজাররা প্রাণ হারিয়েছিল। তার মধ্যে কে ছিল? উডিফিল্ডের ছেলেও ছিল, এবং সেই জন্য তার ভাইদের দেখতে সেই মেয়েরা কোথায় গিয়েছিল? সেই মেয়েরা বেলজিয়ামে গিয়েছিল, হ্যাভিং এ লুক অ্যাট পুয়ার রেজিস গ্রেভ। এবং সেইখানে যে ঘটনাচক্রে তারা বসের ছেলের কবরটাও দেখতে পায়। তাহলে যে কনভারসেশনটা একটা উইস্কি এবং রসিকতা দিয়ে শুরু হয়েছিল, সেটা দেখো মৃত্যু এবং কবর সেইখানে এসে পৌঁছেছে। তাহলে কনভারসেশনটা কীভাবে আমরা দেখতে পেলাম যে একটা সম্পূর্ণ নূতন মোড় নিয়ে নিল। দে আর কোয়াইট নিয়ার ইচ আদার ইট সিমস। এবং তারপর সে বলল কি, সেই কবরগুলোকে দেখে মনে হলো যে একটার কবর আর আরেকটার কবরের মধ্যে খুব একটা দূরত্ব নেই। তার মানে এখান থেকে ওয়ার্ল্ড ওয়ার 1-এ যে কত যুবক তাদের প্রাণ হারিয়েছিল সেটা প্রকাশ পাচ্ছে, যে এত কবর সেখানে আছে যে একটা কবর থেকে আরেকটা কবরের মধ্যে বেশি গ্যাপ বা ডিস্টেন্স রাখা হয়নি। সেই কবরগুলো সারি সারি পর পর কিন্তু রাখা আছে। ওল্ড উডিফিল্ড পজড। এই এতটুকু বলে ওল্ড উডিফিল্ড থামলেন কেন? তার মানে বোঝা যাচ্ছে উনি এক্সপেক্ট করেছিলেন একটা রিয়াকশন বা একটা রিপ্লাই তার বসের কাছ থেকে, কিন্তু বাট দ্য বস মেড নো রিপ্লাই। কিন্তু বস কোনো উত্তর দিলেন না। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে ওনার যে এই সাইলেন্স, সেটা হচ্ছে ইচ্ছাকৃত। কিন্তু দেখো ক্যাথরিন ম্যানসফিল্ড তার মুখের অভিব্যক্তি থেকে বা একটা খুব সূক্ষ্ম একটা অভিব্যক্তি থেকে আমাদেরকে এটা বুঝিয়ে দেবেন যে উনি শান্ত থাকলেও বা নীরব থাকলেও উনি কিন্তু ভিতরে ভিতরে অত্যন্ত বিচলিত হয়ে পড়েছেন, এবং সেটাকে উনি দমিত করার বা প্রকাশ না করার চেষ্টা করছেন। কিভাবে বুঝতে পারবো? ঠিক তার পরের লাইনে, only a quiver in his eyelids showed that he heard. তার যদি চোখের পাতাগুলো লক্ষ্য করা হয়, তাহলে সেই চোখের পাতাগুলো দেখা যাবে একটু কুইভার মানে একটু মৃদু কম্পন দেখা দিল, এবং সেই মৃদু কম্পন থেকে বোঝা গেল যে উনি শুনেছেন। তাহলে এটা খুব একটা সূক্ষ্ম শারীরিক ভাষা,
এবং ভিতরে ভিতরে উনি এই কথাটায় খুবই ব্যথিত হয়েছেন এবং সেই ব্যথাটাকে দমন করতে পারছেন না। মনে হচ্ছে অ্যাজ এফ উনি না চাইতেই সেই তার ভিতরে দমিত যে ইমোশন বা আবেগ, সেটা তার চোখের ওই কুইভারের মাধ্যমে আমাদের সামনে চলে আসছে। দি গার্লস ওয়ার ডিলাইটেড উইথ দ্য ওয়ে দ্য প্লেস ইজ কেপ্ট। তারপরে মিস্টার উডিফিড বললেন যে মেয়েরা বলছিল যে যেভাবে কবরগুলোকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা আছে সেটা দেখে তারা খুব খুশি হয়েছে, ডিলাইটেড। দেখো একটা কবরে গেছে তারা মন করতে, এখানে চয়েস অফ ওয়ার্ডস কী হচ্ছে, ডিলাইটেড মানে উচ্ছ্বসিত, মানে তারা কবরের অবস্থাটা দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েছে। কিন্তু অ্যাটলিস্ট তারা এইটুকু ভেবে সান্ত্বনা পাচ্ছে যে যে কবরে আমার ভাই শুয়ে আছে বা আমাদের ভাই শুয়ে আছে সেই কবরটিকে খুব সুন্দরভাবে খুব যত্নে রাখা আছে, বিউটিফুলি লুকড আফটার, খুব সুন্দরভাবে দেখাশোনা করা হয়েছে। কুডেন্ট বি বেটার ইফ দে ওয়্যার অ্যাট হোম। বলছে তারা যদি বাড়িতে থাকতো তাহলে এর থেকে ভালো থাকতে পারতো না। সেই মেয়েগুলি হয় এই শোকটাকে তারা কাটিয়ে উঠেছে বা তারা নিজেদেরকে এই সমস্ত কথাগুলো বলে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। তার মানে এখানে ক্যাথরিন ম্যানসফিল্ড আমাদেরকে বোঝাতে চাইছেন যে বিভিন্ন লোক এই শোক কাটিয়ে ওঠার জন্য বিভিন্ন পন্থা গ্রহণ করে। এইখানে এই মেয়েরা সেই যে তারা তাদের ভাইকে হারিয়েছে সেইটাতে ফোকাস না করে এখন তাদের কবরগুলো কীরকমভাবে রাখা আছে সেইটাতে ফোকাস করে একটু বেদনাটা বা বিষাদটাকে তাদের মনের হয়তো কম করছে। তারপরে মিস্টার উডিফিড বললেন, ইউ হ্যাভ নট বিন অ্যাক্রস, হ্যাভ ইউর। হ্যাভ ইউর মানে যাদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক থাকে তাদেরকে হ্যাভ ইউ না বলে হ্যাভ ইউর, এটা একটা আঞ্চলিক ভাষা প্রকাশ করা, কারণ বোঝা যাচ্ছে এদের দুজনের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক আছে। তারপরে বলছে দেখো নেগেটিভ, বলছে ইউ হ্যাভ নট বিন অ্যাক্রস। অ্যাক্রস মানে তুমি তোমার ছেলের কবর দেখতে যাওনি, তাই তো? তার মানে বোঝা যাচ্ছে মিস্টার উডিফিল্ড জানে এই যে বস, সে তার ছেলের যে মৃত্যু সেই ব্যাপারটাকে অ্যাভয়েড করে বা ধামাচাপা দিয়ে রাখতে চায় এবং সে এটা এক প্রকার এক্সপেক্টই করেছিল এই যে বস সে তার ছেলের কবর দেখতে যাবে না, সেই জন্যই সে বলছে ইউ হ্যাভ নট বিন অ্যাক্রস, হ্যাভ ইউ। তার মানে বোঝাচ্ছে মিস্টার উডিফিল্ড জানে যে দি বস, যাকে বলছে বস, হি ইজ স্ট্রাগলিং, সে খুবই সংঘর্ষ করছে তার ছেলের মৃত্যুটাকে ভোলার জন্য। নো নো, ফর ভ্যারিয়াস রিজনস দ্য বস হ্যাড নট বিন অ্যাক্রস। না এই নো নো কথাটা দেখো উইদিন ইনভার্টেড কমার মধ্যে আছে, তার মানে এই উত্তরটা বস দিয়েছে। তাহলে বসের উত্তরটা কত ছোট দেখো, ও শুধু নো বলছে এবং সেটা একবার নয় দুবার বলছে। তাহলে দুবার নো নো বলছে মানে তার উত্তরটা দেওয়ার সময় ডিসকমফর্ট বা অস্বস্তি হচ্ছে, সেই অস্বস্তিটা কিন্তু প্রকাশ পাচ্ছে নোয়ের রেপিটেশনটা দিয়ে। তো সে বললো কি না না, তারপর কি বললো ফর ভ্যারিয়াস রিজনস দ্য বস হ্যাড নট বিন অ্যাক্রস। তার কারণ কি দিচ্ছে যে সে তার নিজের ছেলের গ্রেভ সেটাকে দেখতে যায়নি, একটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস সেটা দেখতে যায়নি। তার কারণ কি, এটা ক্যাথরিন ম্যানসফিল্ড ইচ্ছা করে ভেগ রেখেছেন। উনি বলছেন ফর ভ্যারিয়াস রিজনস মানে অনেক কারণের জন্য। আর ওখানে দেখো হ্যাড নট বিন অ্যাক্রস মানে প্যাসিভ ইনডাইরেক্ট সেন্টেন্স ইউজ করা হয়েছে, বেশ কিছু কারণের জন্য যাওয়া হয়ে ওঠেনি, অ্যাজ এফ মনে হচ্ছে যে সে এই যাওয়ার কারণটাকে অ্যাভয়েড করছে বা এমন একটা এক্সকিউজ দিতে চাইছে যেটা বিশ্বাসযোগ্য নয়। দের ইজ মাইলস অফ ইট কুয়েভার্ড ওল্ড উডিফিল্ড। ওল্ড উডিফিল্ড বলে চললেন, উনি বললেন কুয়েভার্ড মানে যেহেতু ওনার বয়স হয়ে গেছে আমরা আগেই দেখেছি এবং উনি দুর্বল এবং অসুস্থ, সেই জন্য উনি কাঁপা কাঁপা গলায় বললেন দের ইজ মাইলস অফ ইট মানে মাইলের পর মাইল শুধু কবর আছে। তাহলে এখান থেকে সেই ওয়ার্ল্ড ওয়ার ওয়ান এবং তার যে বিধ্বস্ততা এবং সেই ওয়ার্ল্ড ওয়ার ওয়ান কত প্রাণ কেড়ে নিয়েছিল সেটার একটা চিত্র ক্যাথরিন ম্যানসফিল্ড আমাদেরকে তুলে ধরছেন যে মাইলের পর মাইল শুধু কবর আছে এবং সেই কবরে সব যুবকরা শুয়ে আছে, অ্যান্ড ইটস অল অ্যাজ নিড অ্যাজ এ গার্ডেন। কিন্তু মিস্টার উডিফিল্ড কিন্তু সে এই যে লস সেই লসের ডেপথটা বুঝতে পারছেন না। সে এই যে এত প্রাণহানি হয়েছে সেইটার দিকে নজর না দিয়ে কোন দিকে নজর দিচ্ছেন, উনি বলছেন যে ইটস অল অ্যাজ নিড অ্যাজ এ গার্ডেন। উনি বলছেন চারিদিকে কবরগুলোকে এত সুন্দর পরিষ্কারভাবে সাজানো গোছানো আছে যে মনে হচ্ছে ওটা একটা গার্ডেন। গার্ডেনকে আমরা লাইফ, ভাইটালিটি, বিউটির সঙ্গে তুলনা করি, কিন্তু এখানে সেই গার্ডেনকেই একটা সেমেটারি বা একটা কবরস্থানের সঙ্গে তুলনা করে এইখানে ক্যাথরিন ম্যানসফিল্ড বলতে চাইছেন যে আমরা যে কোনো গ্রিফ বা খুব বড় একটা ট্র্যাজেডিকে বিউটির আড়ালে ধামাচাপা দিতে চাই।
সেজন্য এখানে গার্ডেন কথাটা ইউজ করা হয়েছে। ফ্লাওয়ার্স গ্রোয়িং অন অল দ্য গ্রেভ, আরও বলছেন যে সব কবরের উপরে ফ্লাওয়ার মানে ফুল ফুটে আছে। তার মানে এখান থেকে তার নিচে যে গভীর শোক আছে বা গ্রিফ আছে সেইটাকে ঢাকা দেওয়ার জন্য ফুল ইউজ করা হয়েছে, মানে বিউটিটাকে ইউজ করা হয়েছে। এবং ক্যাথরিন ম্যানফ্রিড বলছেন যে সোসাইটিতে এইটা করার চল আছে। আমরা কোনো বড় ট্র্যাজেডিকে বিউটির দ্বারা ধামাচাপা দিতে চাই। তারপরে বলছেন নাইস ব্রড পাথস, উডিফিল্ডের বলে চলছে যে বড় বড় চওড়া রাস্তা আছে, সুন্দর ফুল ফুটে আছে এবং গ্রেভসগুলোকে খুব সুন্দরভাবে সাজানো আছে। ইট ওয়াজ প্লেন ফ্রম হিজ ভয়েস হাউ মাচ হি লাইকড আ নাইস ব্রড পাথ। এটা একটা সার্কাস্টিক কমেন্ট ক্যাথরিন ম্যানফ্রিড বলছে যে এই যে উডিফিল্ড উনি এই ব্যাপারটার গভীরতা বা গুরুত্বটা বুঝতে পারছেন না, বা উনি ওনার যে লস, উনি ওনার ছেলেকে হারিয়েছেন সেই গ্রিফ থেকে বেরিয়ে আসার জন্য বিভিন্ন মানুষ বিভিন্নভাবে কোপ আপ করে। উনি কি করছেন, উনি ওই কবরগুলোতে ফোকাস না করে উনি ছোট ছোট যে সমস্ত আরাম আছে, যেমন নাইস ব্রড পাথ মানে রাস্তাগুলো চওড়া আছে এবং তারপরে উনি খুব খুশি হয়ে গেছেন যে এই কবরগুলোর মাঝখান দিয়ে খুব সহজে এবং খুব আরামে হাঁটা চলা করা যায়। ইট ওয়াজ প্লেন ফ্রম হিজ ভয়েস, মানে মিস্টার উডিফিল্ডের কণ্ঠস্বর থেকে এটা পরিষ্কার বোঝা যাচ্ছিল যে এরকম চওড়া চওড়া রাস্তা থাকাতে সে বেশ খুশি হয়েছে। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, এটা কিন্তু একটা ব্যঙ্গাত্মক বা সার্কাস্টিক কমেন্ট সোসাইটির মানুষজনের প্রতি করা হচ্ছে যে আমরা ছোট ছোট আরাম পেলে তার ভিতরে যে গভীর শোক বা ট্র্যাজেডি লুকিয়ে আছে সেগুলোর কথা কিন্তু ভুলে যাই। দ্য পজ কেম অ্যাগেন, দেন দ্য ওল্ড ম্যান ব্রাইটেন ওয়ান্ডারফুলি। দ্য পজ কেম অ্যাগেন মানে আবার সে এতগুলো কথা বলে বসের একটা রিয়াকশান আশা করছিল, কিন্তু এখানেও বসের তরফ থেকে কোনো রিয়াকশান পাওয়া গেল না। তার মানে ওখানে একটা বলে নাকি ডেড এয়ার, কেউই কথা বলছে না, এরকম একটা পজ এলো মানে যেখানে কেউই কথা বলছে না। মানে উডিফিল্ড একবার দেখে নিল যে বস কোনো রিয়্যাক্ট করে কিনা। যখন দেখলো বস রিয়্যাক্ট করছে না তারপরে সে আবার শুরু করলো, দেন দ্য ওল্ড ম্যান ব্রাইটেন ওয়ান্ডারফুলি, চমৎকারভাবে এবং খুব আগ্রহের সঙ্গে ইন্টারেস্টের সঙ্গে বলল, ডু ইউ নো হোয়াট দ্য হোটেল মেড দ্য গার্লস পে ফর আ পট অফ জ্যাম। নাও এখানে ক্যাথরিন ম্যানফিল্ড দেখো, কন্ট্রাস্টটা দেখো, এখানে গ্রেভ বা গ্রেভ ইয়ার্ডের ব্যাপারে কথা হচ্ছিল, সেইখান থেকে ডিসকাশনটা চলে এলো আ পট অফ জ্যাম, একটা খুবই সাধারণ তুচ্ছ একটা সাংসারিক ব্যাপারে। তাহলে এইখান থেকে বোঝা যাচ্ছে যে উডিফিল্ড উনি এই গ্রিফটাকে কোপ আপ করার জন্য হতে পারে তার ছেলের যে মৃত্যু, যেটা 6 বছর আগে হয়েছে, সেটা থেকে সম্পূর্ণভাবে নিজেকে ডিট্যাচ করে নিচ্ছেন। এবং উনি ওই গ্রেভের মধ্যে যে তার ছেলে আছে সেই বিষয়ে কিন্তু একটা কথাও বলেননি। উনি ইনফ্যাক্ট পুরো গ্রেভটার ব্যাপারেই কিন্তু কথা বলেছেন। দেখো একবার উনি ওনার ছেলের গ্রেভের ব্যাপারে কথা বলেন, তাহলে হতে পারে এটা হচ্ছে ওনার ওয়ে অফ কোপিং থ্রু গ্রিফ, এটা একটা কারণ। আর সেকেন্ড কারণ হচ্ছে যে মিস্টার উডিফিল্ডের মধ্যে হয়তো অতটা ইমোশনাল ইন্টেলিজেন্স নেই এটা বোঝার জন্য যে উনি কি হারিয়েছেন। তো সেই জন্য দেখো গ্রেভ থেকে উনি একদম সরাসরি জ্যামে চলে গেলেন। বললেন, ডু ইউ নো হোয়াট দ্য হোটেল মেড দ্য গার্লস পে ফর আ পট অফ জ্যাম? হি পাইপ। তারপরে উনি চিজি করে বললেন 10 francs রবারি। তারপরে উনি বললেন যে এক পট জ্যামের জন্য হোটেলে 10 ফ্র্যাঙ্ক চার্জ করেছে এবং বললো কি এটা একটা রবারি। আই কল ইট। ইট ওয়াজ আ লিটল পট, সো গার্ট্রুড সেজ। গার্ট্রুড মানে তার মেয়ের নাম। বললো কি একটা ছোট্ট পট, যেটা গার্ট্রুড আমাকে বললো, নো বিগার দ্যান হাফ ক্রাউন। হাফ ক্রাউন মানে একটা কারেন্সি, মানে ও বলতে চাইছে যে একটা আধুলি বা কয়েন যত বড় হয় তার থেকে বড় পটটা নয়, মানে খুবই ছোট একটা পট। এবং সেটার জন্য তারা 10 francs নিয়েছে। অ্যান্ড শি হ্যাডন্ট টেকেন মোর দ্যান আ স্পুনফুল ওয়েন দে চার্জড হার 10 francs। বললো কি এবং সেই যার থেকে সে হয়তো 1 চামচে নেয়নি, তার জন্য তাকে 10 francs চার্জ করা হয়েছে। গার্ট্রুড ব্রট দ্য পট অ্যাওয়ে উইথ হার টু টিচ দ্যাম এ লেসন। এখান থেকে একটা প্রকাশ পাচ্ছে যে যারা লোয়ার মিডল ক্লাস বা যারা অসহায় হয়, যারা এই সিস্টেমের বিরুদ্ধে কিছু করতে পারে না, তারা এই ছোট ছোট জিনিসগুলো করে ভাবে যে সে নিজের হাতে কন্ট্রোলটা বা আয়ত্তটা নিয়েছে। দেখো এখানে সেই 10 francs যে চার্জ করেছে তার বিরুদ্ধে সে কিছু করতে পারেনি, কিন্তু তার প্রতিবাদ স্বরূপ সে কী করছে, সে বলছে সে তাদেরকে টু টিচ দেম এ লেসন, মানে তাদেরকে পানিশ করার জন্য সে ওই পটটা নিজের সঙ্গে নিয়ে এসছে। সোসাইটির নিচে থাকে, তাদের হাতে তো কোনো কন্ট্রোল থাকে না, কিন্তু তারা তাদের হাতে একটু কন্ট্রোল নেওয়ার জন্য এই ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু করে থাকে। কোয়াইট রাইট টু। এবং তারপরে এটাতে সম্মতিও জানালেন মিস্টার উডিফিল্ড যে আমার মেয়ে ঠিকই করেছে।
ইটস ট্রেডিং অন আওয়ার ফিলিংস। নাও এখান থেকে বোঝা যাচ্ছে যে মিস্টার উডিফিল্ড কিন্তু সম্পূর্ণভাবে ডিট্যাচ নন, যে তার ছেলে মারা গেছে। ওনারও ফিলিং আছে, কিন্তু ওই ফিলিংটার সাথে উনি কোপ আপ করতে শিখে গেছেন, বা ওই ফিলিংটা নিয়ে উনিও আলোচনা করতে স্বচ্ছন্দ বোধ করেন না। সেই জন্য এখানে একবার শুধু বললেন যে ইটস ট্রেডিং অন আওয়ার ফিলিংস, যে ওরা আমাদের ফিলিংস নিয়ে খেলা করছে। দে থিঙ্ক বিকজ উই আর ওভার দেয়ার হ্যাভিং আ লুক অ্যারাউন্ড উই আর রেডি টু পে এনিথিং। তারপরে উনি বলছেন যে তারা ভাবে আমরা সেখানে গেছি আমাদের প্রিয়জনদের কবর দেখতে, এবং আমাদের যেহেতু একটা শোক আছে, আমাদের একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে, এবং আমাদেরকে যেতেই হবে, তার জন্য আমরা গেছি, আমরা বাধ্য যেতে ওখানে। এবং এইটারই সুবিধা সেখানকার যারা হোটেলের লোকজন আছে তারা নিচ্ছে। উই আর রেডি টু পে এনিথিং। এবং ওরা মনে করে যে আমরা যেহেতু এরকম একটা বিশেষ কারণে গেছি, তাহলে আমাদেরকে যা বলা হবে আমরা তাই পে করব। দ্যাটস হোয়াট ইট ইজ। তারপরে মিস্টার উডিফিল্ড বলছে হ্যাঁ এটাই হচ্ছে আসল ব্যাপার, জানেন তো। অ্যান্ড হি টার্ন টুয়ার্ডস দ্য ডোর। তাহলে এখান থেকে বোঝা গেল যে এর কথা বলা এখন শেষ হয়ে গেছে। মানে ওর মনে যে একটা ভার ছিল, একটা কথা সে বলতে চাইছিল, সেটা এখন বলে দিয়েছে, তার ভারটা নেমে গেছে। এইবারে হি টার্ন টুয়ার্ডস দ্য ডোর, সে বাইরে যাওয়ার জন্য উদ্যত হলো, সেই জন্য হি টার্নস টুয়ার্ডস দ্য ডোর। কোয়াইট রাইট cried the boss, though what was quite right he hadn't the least idea. কোয়াইট রাইট ইনভার্টেড কমার মধ্যে আছে, মানে এটাই ছিল বসের রেসপন্স। এবং দেখো এই কথাটা রিপিট করছে, তার মানে বোঝা যাচ্ছে এই কথাটা সে মিন করছে না, সে অন্যমনস্কভাবে এই কথাটা বলছে। এবং এটা কিভাবে আমরা নিশ্চিত হব, তারপরে দেখো লেখা ক্রাইড মানে কি, চিৎকার করে বলা। তাহলে এই রেসপন্সটা দিচ্ছে এক প্রকার মনে হচ্ছে সে জোর করে, মানে তার এনথুজিয়াজমটা দেখাচ্ছে, মানে সেটা একটা মেকি এনথুজিয়াজম, সেটা দেখানোর জন্য সে এক প্রকার এলোমেলোভাবেই চিৎকার করে উঠল, হ্যাঁ ঠিকই তো। মানে বোঝা যাচ্ছে সে আসলে এখন আর মিস্টার উডিফিল্ডের কথাগুলো শুনছে না, সে অন্য কিছু ভাবছে, এবং অন্য কিছু ভাবতে জাস্ট একটা রেসপন্ড করতে হয় বলে রেসপন্ডটা করছে। Though what was quite right he hadn't the least idea. নাও এখানে ক্যাথরিন ম্যানসফিল্ড রিডারদের জন্য এই জিনিসটাকে ইজি করে দিচ্ছেন। উনি এইবারে অ্যাকচুয়ালি বস কি ভাবছে সেটা আমাদের সামনে তুলে ধরছেন। উনি এবারে বসের ভাবনা চিন্তাটাকে আমাদের সামনে তুলে ধরে বলছেন যে বস ভাবছে দো হোয়াট ওয়াজ কোয়াইট রাইট, যে আমি তো কোয়াইট রাইট বললাম, কিন্তু এই কোয়াইট রাইট ঠিকই এই কী জিনিসটা যে ঠিক সেটার ব্যাপারে আমার, মানে বস নিজে বলছে আমার কোনো আইডিয়া নেই, বা ক্যাথরিন ম্যানসফিল্ড বলছে যে বস যে ঠিক বললো, কোনটাকে ঠিক বললো সেটার ব্যাপারে সে নিজেই জানে না। তার মানে এখান থেকে এই বসের অমনোযোগী হয়ে যাওয়া বা বাস্তবতার সঙ্গে তার বিচ্ছিন্নতার একটা পরিচয় আমরা পাচ্ছি। হি কেম রাউন্ড বাই হিজ ডেস্ক, তার মানে এরকম অন্যমনস্কভাবে সে মানে তার ডেস্ক থেকে উঠে এলো। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে ওনার ভদ্রতার পরিচয় পাওয়া যাচ্ছে। কেউ যদি বেরিয়ে যায় তাহলে উনি এসে তাকে দরজা পর্যন্ত পৌঁছে দিয়ে সি অফ করে। তো সেইটা করতেই উনি তার চেয়ার ছেড়ে উঠে এলেন। ফলো দ্য শাফলিং ফুটস্টেপস টু দ্য ডোর। শাফলিং ফুটস্টেপস মানে এখানে মিস্টার উডিফিল্ড যেহেতু উনি অসুস্থ, যেহেতু উনি উইক, সেই জন্য ওনার ফুটস্টেপগুলো টলমলো। তো সেরকম টলমলো ফুটস্টেপ নিয়ে মিস্টার উডিফিল্ড দরজা পর্যন্ত গেলেন, এবং বসও তাকে ফলো করলেন, মানে তাকে তার পিছন দরজা পর্যন্ত এলেন। অ্যান্ড স দ্য ওল্ড ফেলো আউট, এবং তারপরে বিদায় জানালেন উডিফিল্ডকে। উডিফিল্ড ওয়াজ গন। নাও এখন কি অবস্থা, এখন উডিফিল্ড চলে গেছে। তার মানে এই বসের তার যে সাপ্রেসড গ্রিফ সেটাকে ভুলে থাকার যে একটা মাধ্যম ছিল সেটাকে উডিফিল্ড, সে এতক্ষণ উডিফিল্ডের সঙ্গে কথা বলছিল, সেও এখন চলে গেছে। এখন বস একা আছেন, এবং বস একা তার ইমোশনাল যে টার্ময়েল তার ভিতরে চলছে, যেটা কে উদ্দীপিত করে দিয়ে গেছে, এটা কিন্তু মিস্টার উডিফিল্ডই উদ্দীপিত করে দিয়ে গেছে। কি বলে, তাকে মানে বসকে তার ছেলের কবরের কথাটা মনে করিয়ে দিয়ে সেই ইনার যে গ্রিফ ছিল, যেটা সাপ্রেসড মানে দমিত করে রেখেছিল, সেইটা এখন উঠে এসছে। নাও এখন কিন্তু সে ভীষণ ভালনারেবল মানে দুর্বল হয়ে গেছে। ফর আ লং মোমেন্ট দ্য বস স্টিয়ারিং অ্যাট নাথিং। সে আস্তে আস্তে শোকাচ্ছন্ন হয়ে পড়ছে। ফর এ লং মোমেন্ট দ্য বস স্টেড, ওয়ার্ডটা দেখো স্টেড, মানে ওখানে বললো না যে ফর এ লং মোমেন্ট দ্য বস স্টুড,
মনে হচ্ছে সে একটা প্যারালাইজ হতভম্ব হয়ে গেছে এবং সে সেইখানে হতভম্বের মতো দাঁড়িয়ে আছে এবং বোঝা যাচ্ছে সে নিজের প্রতি কন্ট্রোল হারিয়েছে এবং সে অতীতের সেই তার পুত্রের মৃত্যু, সেই তার পুত্রের কবর এবং সেই তার পুত্রের স্মৃতিচারণায় হারিয়ে গেছে। স্টেয়ারিং অ্যাট নাথিং, এবং সে তাকিয়ে আছে, মানে কি সে শূন্যভাবে তাকিয়ে আছে, মানে কোনো একটা দিকে তাকিয়ে আছে কিন্তু সেটাকে সে দেখছে না। ওয়াইল দ্য গ্রে হেয়ার্ড অফিস মেসেঞ্জার ওয়াচিং হিম, কিন্তু এখানে আবার ক্যাথরিন ম্যানসফিল্ড বলছে যে কিন্তু এরকম নয়, উনি সম্পূর্ণ একা আছেন, ওনাকেও অবজার্ভ করছে। কে অবজার্ভ করছে? একজন গ্রে হেয়ার্ড অফিস মেসেঞ্জার, একটা অফিসার মেসেঞ্জার আছে, মানে যে ক্লার্কের কাজ করে, তারও বয়স হয়ে গেছে, সেই জন্য গ্রে হেয়ার্ড। সে কিন্তু এবারে তাকে কনস্ট্যান্টলি লক্ষ্য করে যাচ্ছে এবং অপেক্ষা করছে যে তার বস কখন তাকে আদেশ দেবে এবং সে আদেশগুলো সে পালন করবে। Dodged in and out of his cubbyhole like a dog that expects to be taken for a run. দেখেন এই অদ্ভুত সিমিলিটা থেকে বোঝা যাচ্ছে দু তিনটে জিনিস। একটা হচ্ছে যে এই যে অফিস মেসেঞ্জার, সে খুবই একজন নিচু স্তরের কর্মচারী, সেই জন্য দেখো কাবি হোল, মানে তার যে বসার জায়গাটা সেটা একটা গর্তের মতোই ছোট্ট খুব একটা জায়গা। তো আমার বোঝা যাচ্ছে তার অফিসে যে রোল সেটা খুবই নিম্ন স্তরের এবং সে কী ধরনের কাজ করে? ডজড ইন অ্যান্ড আউট, মানে সে ওই কাবি হোল থেকে একবার ভিতরে আসে আবার বাইরে যায়। লাইক এ ডগ, মানে একটা প্রভুভক্ত কুকুর, মানে এখান থেকে সেই মেসেঞ্জারটার যে লয়্যালটি, বিশ্বস্ততা, সেটা প্রকাশ পাওয়া যাচ্ছে। সে তার বসের খুবই বিশ্বস্ত একজন নিম্ন স্তরের কর্মচারী। একটা ডগ, তাকে যদি ওয়াকে নিয়ে যাওয়া হয় তখন তার যেরকম এনার্জি থাকে, সে যেরকম খুশি হয়ে যায়, উদ্দীপিত হয়ে যায়, ঠিক সেই রকমই এনার্জি এই মেসেঞ্জার বয়ের বা এই অফিস মেসেঞ্জারের মধ্যে দেখা যাচ্ছিল। তার মানে বোঝা যাচ্ছে এই ব্যক্তিটা তার বসের থেকে অর্ডার পাওয়ার জন্য মুখিয়ে আছে। দেন, তারপরে দেখো দেনের পরে একটা পাংচুয়েশন ইউজ করেছে, মানে বোঝা যাচ্ছে এরপর থেকে পুরো জিনিসটা শিফট হতে চলেছে। তারপর, তার মানে এতক্ষণ সে হতভম্ব হয়ে দাঁড়িয়েছিল, দেন তার মানে এবারে সে ইন অ্যাকশন থেকে অ্যাকশন, মানে কোনো একটা কিছু করতে যাচ্ছে এবং সেই করতে যাওয়ার আগেই এই দেন দিয়ে সেটার একটা সূচনা করে দেওয়া হলো। দেখো সেইখানে অ্যাকশনটা বলছে, সে বলছে আই উইল সি নোবডি ফর হাফ অ্যান আওয়ার মেসি সেড দ্য বস। বস, ওই যে অফিস মেসেঞ্জার, তার নাম হচ্ছে মেসি, তাকে বলল কি দেখো আমি এই পরের আধ ঘন্টা আই উইল সি নোবডি, আমি কারোর সঙ্গে দেখা করো না। সেড দ্য বস, আন্ডারস্ট্যান্ড। তারপর আবার বললো বুঝেছো? নোবডি অ্যাট অল। এটা আবার রিপিটেশন, তাহলে রিপিটেশন থেকে বোঝা যাচ্ছে সে একদম এমার্জেন্সি একটা সিচুয়েশন বোঝানোর চেষ্টা করছে তার অফিস মেসেঞ্জারকে, যে দেখো পরের আধ ঘন্টা আমি কিন্তু কারোর সঙ্গে দেখা করব না, বুঝতে পারলে? কারোর সঙ্গেই না। তাহলে এই এমফেসিস থেকে বোঝা যাচ্ছে যে সে পরের আধ ঘন্টাটা একান্তে কাটাতে চায়, এটা তার কাছে একটা অপশন নয়, এটা তার কাছে একটা এমার্জেন্সি সিচুয়েশন। ভেরি গুড স্যার। সঙ্গে সঙ্গে অফিস মেসেঞ্জার সেই আদেশটা মান্য করলো, বলো ঠিক আছে। দ্য ডোর শাট, দ্য ফার্ম হেভি স্টেপস রিক্রস দ্য ব্রাইট কার্পেট, মানে বস বাইরের পৃথিবী থেকে নিজেকে সম্পূর্ণভাবে কাট অফ বা বিচ্ছিন্ন করে নিলেন। তার মানে এখন উনি আর কারোর জন্য পারফর্ম করছেন না। একটু আগে যেরকম মিস্টার উডিফিল্ডের কাছে উনি পারফর্ম করছিলেন অ্যাজ ইফ হি ইজ এ হিলার, অ্যাজ ইফ হি ইজ আ ম্যাজিশিয়ান, অ্যাজ ইফ হি ইজ আ পাওয়ারফুল স্ট্রং ডমিনেন্ট পার্সন, সেই সব মুখোশ এখন খসে পড়ে গেছে। এখন বস কিন্তু সম্পূর্ণভাবে দুর্বল হয়ে পড়েছে। দ্য ফার্ম হেভি স্টেপস, তার মানে তার হাঁটতে কষ্ট হচ্ছিল, সে কোনোভাবে খুব ভারী পদক্ষেপ ফেলে। রিক্রস দ্য ব্রাইট কার্পেট, রিক্রস মানে ওটা ক্রস করেই সে ডোর পর্যন্ত গিয়েছিল উডিফিল্ডকে ছাড়তে, তো সেইটা আবার ক্রস করে সে আবার তার ডেস্কের কাছে আসছে। রিক্রসড দ্য ব্রাইট কার্পেট, সেই ব্রাইট কার্পেট যেটা তার সাকসেস বা মেটেরিয়ালিস্টিক সাকসেসকে ডিনোট করে, সেই ব্রাইট কার্পেট। এবং দেখো ওনার মনের অবস্থা যেটা, সেটা এখন গ্লুমি বা খুব ডার্ক, সেই দুটোর মধ্যে কন্ট্রাস্ট আছে। তাহলে ব্রাইট আর গ্লুমি, সেই ব্রাইট উজ্জ্বল কার্পেটটাকে সে ক্রস করে তার ভারাক্রান্ত মন নিয়ে সে আবার ডেস্কের মধ্যে এসে তার চেয়ারে বসলো। দ্য ফ্যাট বডি, তাহলে তার স্থূল শরীর, প্লাম্পড ডাউন ইন দ্য স্প্রিং চেয়ার, প্লাম্পড ডাউন মানে কি ধবাস করে বসে পড়া, ইন দ্য স্প্রিং চেয়ার অ্যান্ড লিনিং ফরওয়ার্ড, তারপরে উনি সামনে ঝুঁকলেন। দ্য বস কাভার্ড হিজ ফেস উইথ হিজ হ্যান্ডস, হাত দিয়ে তার মুখটাকে ঢাকলেন। হি ওয়ান্টেড, হি ইন্টেন্ডেড, হি হ্যাড অ্যারেঞ্জড,
দেখো তিনটে ওয়ার্ড, হি ওয়ান্টেড, ইন্টেন্ডেড অ্যান্ড হ্যাড অ্যারেঞ্জড টু উইপ। তাহলে কাঁদতে সে চায়, ইন্টেন্ডেড সে ইচ্ছা প্রকাশ করে, আর তার ব্যবস্থাও করেছে। অদ্ভুত একটা ফ্রেজ কিন্তু, তার পুত্রের জন্য শোক করা এবং সেই শোক করে কাঁদা, এই ব্যাপারটা তার কাছে একটা রিচুয়ালে পরিণত হয়েছে। মানে অ্যাজ ইফ সে মনে করে যে আই অ্যাম অবলাইজড টু ক্রাই ফর মাই সান। আমি যেহেতু আমার পুত্রকে হারিয়েছি, সেই জন্য সেই হারানোর জন্য আমাকে এটা রিচুয়ালিস্টিকলি করতে হবে, মানে নিয়মগতভাবে করতে হবে। এবং দেখো সেই নিয়ম বা একটা রুটিনেরই আভাস এখান থেকে পাচ্ছে। বলছে হি ওয়ান্টেড, প্রথমে সে চায়, তারপরে হি ইন্টেন্ডেড, তারপর সে ইচ্ছা প্রকাশ করে, তারপরে সে কান্নার ব্যবস্থা করে, হি হ্যাড অ্যারেঞ্জড টু উইপ। তেমন বোঝা যাচ্ছে এটা তার এখন আর স্পন্টেনিয়াসলি বা স্বতঃস্ফূর্তভাবে আসে না, এটাকে অ্যাজ ইফ সে ডিউটি মনে করে আউট অফ অব্লিগেশন, মানে কর্তব্যের মতন করে যায়।